ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জফর ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমার নাম নয়ন সরকার, আমি বলছি বরিশাল থেকে। আপনারা নিশ্চয়ই ফিরোজ ভাইকে চেনেন। ফিরোজ ভাই আমার খালাতো ভাই, তার মাধ্যমে ভৌতিক দুনিয়ার সম্পর্কে জানা এবং ভৌতিক দুনিয়ার কয়েকটা এপিসোড শুনে আমি আপনারা অনেক বড় ফ্যান হয়ে গেছি জেফরি ভাই। তাই আমি ভাবলাম যে আজকে আমার নতুন একটা সিরিজ বা মিজান দাদুর ঘটনা আপনাদের লিখে পাঠায়। মিজান দাদু আমাদের খুব পছন্দের একজন দাদু। তিনি প্রায় সময় আমাদেরকে গল্প শোনান, ভৌতিক সব গল্প শোনান। গল্পগুলো এত সুন্দর হয় জেফরি ভাই, যা শুনে মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি হয়। তাই আমি চিন্তা করলাম মিজান দাদুর ঘটনাগুলো যদি লিখে পাঠানো যায় তাহলে হয়তো আপনারা অনেক এনজয় করবেন। তাই আর দেরি না করে লিখতে বসে গেলাম এবং আজ থেকে শুরু করছি মিজান দাদুর ভয়াবহ ঘটনা। এবং দাদু অনেক রকমের ভয়ঙ্কর ঘটনা বলবেন আপনাদেরকে। আজকে দুটি ঘটনা শেয়ার করব, যদি ঘটনা দুটি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন ভৌতিক দুনিয়ায়। শুরু করছি মিজান দাদুর ঘটনা। মা ও ছেলেরা বসার ঘরে, মিজান দাদু গুছিয়ে বসেছেন। তার মুখের দিকে তাকালে বোঝা যায় আজ কোনো অদ্ভুত গল্প বলার জন্য তিনি একদম প্রস্তুত। আমি আর আমার দুই ভাই উত্তেজনায় অপেক্ষা করছি। মিজান দাদুর গল্প মানে রহস্য, ভয় আর অদ্ভুত ঘটনা। মিজান দাদু বললেন, তোমাদের এবার এমন এক গল্প বলো না যেটা আমার জীবনে ঘটে যাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, বুঝতে পারলে? সবাই যেন দাদুর মুখের দিকে তাকিয়ে আছেন। ঘটনাটি কি বলবেন সেটা জানার জন্য এক অদ্ভুত অপেক্ষা যেন চারিদিকে ছড়িয়ে পড়ল। মিজান দাদু বললেন, এই ঘটনাটা অনেক আগে, বুঝলেন? তখন বেশ যুবকই চলা বলা যেতে পারে। এখন তো এগারো বুড়ো হয়ে গেছে থুরথুরে। তখন টক রাজু গ্রামের প্রাচীন কুয়াটি নিয়ে সবার ভেতরে একটা কানা ঘুষা ছিল। শোনা যায় সেই কুয়ায় নাকি বহু বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। কিন্তু তারপর থেকে কুয়াটিকে ঘিরে অদ্ভুত সব ঘটনা শুরু হয়ে যায়। গ্রামের লোকজন বলতো যারা এই কুয়ার কাছে যায় তারা নাকি স্বাভাবিক থাকে না। কেউ কেউ বলে সেখানে গেলে নাকি ওই মেয়েটার মতো আত্মহত্যা করে। আমাদের এতটুকু শুনেই যেন শ্বাস আটকে যাচ্ছিল। দাদু একটু থেমে চায়ের কাপে চুমুক দিয়ে আবারও বলা শুরু করলেন, শোনো, আমাদের গ্রামে একদিন একটা মেয়ের লাশ উদ্ধার হলো। সে নাকি সেই কুয়াতে ঝাঁপ দিয়ে পড়েছিল। তখনই কেউ জানতো না যে মেয়েটা কেন আত্মহত্যা করেছিল। কুয়াটি তখন থেকে অভিশপ্ত বলে গণ্য করা হতে লাগলো, বুঝতে পারলে? আমি মোটো সব বিশ্বাস করতাম না। ছোট থেকে নানা রকম ভৌতিক গল্প শুনে অভ্যস্ত ছিলাম, বুঝতে পারলে? কিন্তু মনের মধ্যে এক প্রকার সাহস বা যেটাকে বলে না অতি দুঃসাহস বা যেটাকে বলি আমরা বীরের মতো একটা সাহস কাজ করতো। তাই একদিন কৌতূহলবশত সে কুয়াটার কাছে যেতে মনস্থির করলাম। যাবো, যা হয়ে যাক, টেনশন নেই। আমি টেনশন করবো না, যে দেখবো আসলে হয়টা কি এখানে। আমি আর আমার ভাই উত্তেজিত হয়ে বললাম, তারপর দাদু কি হলো বলো না? দাদু একটা মুচকি হাসি দিলেন, তারপর গভীর স্বরে বলতে লাগলেন, সেই রাতটা ছিল মোটামুটি পূর্ণিমার রাত। একেবারে চারিদিকে আলোকিত ছিল। কুয়াটার চারপাশের পরিবেশটা বেশ ভয়ঙ্কর ছিল, কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছিল। গাছের ছায়াগুলো অদ্ভুতভাবে নড়ছিল, যেন কেউ কুয়ার আশেপাশে লুকিয়ে আছে। আমি কুয়াটার কাছে গিয়ে পৌঁছে দেখি সেখানে যেন বাতাস একেবারে থেমে গেছে, থমথমে পরিবেশ, বুঝলে? একেবারে মনে হচ্ছে যেন চারিদিকে একটা কোমর বাঁধা অন্ধকার, কোমর বাঁধা গরম যেন চারিদিকে বসে আছে, অক্সিজেন নেই, এরকম লাগছিল। হঠাৎ আমি একটা মেয়ের হাসির শব্দ শুনলাম। কুয়াটার ভিতর থেকে একটা শব্দ আসছিল। মনের মধ্যে বেশ ভয় কাজ করছিল। হঠাৎ আমি হাসির শব্দটা শুনি। মনের ভিতরে ভয় কিন্তু তখনও থামেনি। ভেবেছিলাম হয়তোবা কেউ আমার সঙ্গে মজা করছেন, কেননা সবাই জানতো যে আমি কুয়াটার সামনে যাব। আমার বন্ধু বান্ধব খুব ভালো করে জানতো। আমি ভেবেছিলাম হয়তো বন্ধু বান্ধব কোনো একটা মেয়ে সাথে করে নিয়ে এসে হয়তো ভয় দেখাচ্ছে। তাই আমি তেমন একটা পাত্তা দিলাম না। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি ভয় পাওনি দাদু? দাদু বললেন, হ্যাঁ ভয় পেয়েছিলাম, কিন্তু কৌতূহল সব ভয়ের উপরে ছিল, বুঝতে পারলে? আমি কুয়াটার দিকে ঝুঁকে দেখতে লাগলাম। তখনই এমন কিছু দেখলাম যা আমার চোখের সামনে ভাসে। কি দেখলে দাদু? দাদু একটু থেমে গিয়ে বললেন, কুয়াটার মধ্যে একটা মেয়ের মুখ, অদ্ভুত একটা মুখ দেখতে পেলাম। সে আমাকে চেয়ে আসছিল, একেবারে অদ্ভুত ভাবে আসছিল। তার চোখের দৃষ্টি ছিল এক
একেবারে অস্বাভাবিক। তার চুলগুলো পানির ভেতর ভাসছিল, কিন্তু মুখটা অদ্ভুত সুন্দর ছিল। দাদু এতটুকু বলতেই আমাদের গায়ের যেন লোম দাঁড়িয়ে গেল। দাদু আরো বলতে লাগলো। আমি দৌড়ে বাড়ি ফিরে এলাম, কিন্তু সেই রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলাম, বুঝলে? সে মেয়েটা স্বপ্নে এসে আমাকে ডাকতে থাকতো। তার চোখের দৃষ্টি যেন আমাকে কুয়ায় টেনে নিতে চাইতো। তারপর দাদু কি হলো বলো না। এরপর থেকে আমার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটলো। যখনই আমি রাতে ঘুমাতাম না, বড় হতো কি আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। একদিন তো গভীর রাতে আমি দেখলাম আমার ঘরের দরজা একেবারে খুলে গেছে, দরজার সাথে জানালাও খুলে গেছে। জানালার পাশে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা যাকে আমি কুয়ার ভেতরে দেখেছিলাম। আমরা উত্তেজিত হয়ে বললাম, তারপর কি করলেন দাদু? দাদু বলে উঠলেন। আমি রীতিমতো ভয় চিৎকার করলাম। আমার চিৎকার শুনে সবাই দৌড়ে এলো, কিন্তু জানালা বন্ধ ছিল আর মেয়েটি কোথাও ছিল না, একেবারে শুনশান নীরবতা ছিল। আমরা সবাই যেন হতবাক হয়ে দাদুর দিকে তাকিয়ে রইলাম। দাদু বললেন, এরপর আমি গ্রামের এক বয়স্ক তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, কেননা আমার কাছে মনে হয়েছিল যে ওই মেয়েটা আমার পিছু নিয়েছে, কোনো না কোনো ভাবে সে মেয়েটা আমার ক্ষতি করতে চায়। সে তান্ত্রিক আমাকে বললেন, সে মেয়েটি তার জীবনের প্রচন্ড কষ্ট পেয়েছিল, কেউ তাকে ঠকিয়েছিল, সেই কষ্টের ভার আর নিতে না পেরে সে আত্মহত্যা করেছিল। তার আত্মা আজও সে কুয়াতে বন্দি আছে, বুঝতে পেরেছেন? আমি বললাম, তান্ত্রিক কি করলেন দাদু এরপর? তান্ত্রিক বললেন, কুয়াটার উপরে এক বিশেষ মন্ত্র পড়তে হবে, তবেই সে আত্মা শান্তি পাবে। আমি তান্ত্রিকের কথা অনুযায়ী তাই করলাম। আমি তখন জিজ্ঞেস করলাম, তাহলে কি সব ঠিক হয়ে গেছিল? দাদু এবার একটা মুচকি হাসি এসে বললেন, আমরা ভেবেছিলাম বোধহয় সব ঠিক হয়ে গেছে, কিন্তু কুয়াটা এখনো রহস্যময়। কেউ সেখানে গেলে আজও অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়। আমার ভাই জিজ্ঞেস করলো, তাহলে কুয়াটার কাছে যায় না কেন কেউ? দাদু হাসি থামিয়ে বললেন, যদি সাহস থাকে একদিন গিয়ে দেখতে পারো, তবে সাবধান, তোমাদের যেন সেই মেয়ের চোখে না পড়তে হয়, বুঝতে পেরেছ? কারণ সে একবার তার চোখের দৃষ্টি যদি দেখে পারে না, সে আর জীবিত ফিরে আসতে পারে না। খুব ভয়ঙ্কর, আমি বলে দিচ্ছি। কিন্তু এতটুকু বলতে গল্পটা শেষ হলো। আমরা যেন চুপচাপ বসে রইলাম। ঘরের বাতাস মুহূর্তে ভারী হয়ে উঠল, যেন সে প্রাচীন কুয়াটির অশুভ শক্তি আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। স্পষ্ট ফিল করছিলাম কেউ যেন আমাদের আশেপাশে ঘুরঘুর করছে। আমি আর আমার চাচাতো ভাই তার পাশে বসেছিলাম, প্রত্যেকেই অপেক্ষা করছি আরো একটা ভৌতিক গল্প শোনার জন্য। দাদুর মুখে ভৌতিক গল্প শোনার মজাই আলাদা, এবং দাদু এত সুন্দর করে গল্প শোনান যেন মনে হয় চোখের সামনে সব দেখতে পাচ্ছি। দাদু আবারও বলতে শুরু করলেন, শোনো, কুয়ার গল্প তো শুনলে, তোমাদের এবার এমন এক গল্প বলবো না যা আমার জীবনে একটা রহস্যময় এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা বলতে পারেন, বুঝতে পারছ? এই ব্যাপারটা আমি আজও জানি না হয়েছিলটা কি। তো যাই হোক, গল্পটা শুরু হয় আমার শৈশবে। আমাদের গ্রামের এক প্রাচীন বট গাছ ছিল। সেই গাছটির গ্রামের অদ্ভুত এক রহস্যময় ঘটনাগুলোর কেন্দ্রস্থল বললে ভুল হবে না। লোকজন বলতো গাছটির নিচে সন্ধ্যার পরে বসলেন কেউ আর বাড়ি ফিরতে পারে না। এক অদ্ভুত কথা প্রচলিত ছিল, বুঝলেন? সবাই বলতো সেই গাছটা এতটাই হন্টেড, সেখানে গেলে নাকি অনেকে মরে যায়, না হলে পাগল হয়ে যায়, নাহলে কোমায় চলে যায়। সর্বমোট কথা হচ্ছে ওখানে কেউ গেলে সে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবে না, সম্ভব না। আবার অনেকে নাকি এরকমও শুনেছে যে সেই গাছের নিচে গেলে নাকি মানুষ ভ্যানিশ হয়ে যায়, মানে একেবারে হাওয়ার সাথে মিটে যায়। কোথায় যায় কি হয় কেউ জানে না। আমরা সবাই যেন চুপচাপ দাদুর দিকে তাকিয়ে রইলাম। তিনি আবারও বলতে শুরু করলেন, শোনো শোনো শোনো, তোমরা ভয় পেও না, হ্যাঁ? আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো, খুব সত্য করে না। তখন আমি বয়সে তরুণ ছিলাম, সাহস ছিল অঢেল। গ্রামের মানুষেরা এক কুসংস্কার আমার কাছে অবিশ্বাস্য বলে মনে হতো। তাই একদিন সন্ধ্যাবেলা আমি সিদ্ধান্ত নিলাম সেই বট গাছের নিচে বসে সময় কাটাবো। আমি উত্তেজিত হয়ে বললাম, দাদু ভাই, তুমি কি সত্যি গিয়েছিলে? দাদু ভাই বললেন, হ্যাঁ আমি গেছিলাম। সেই সন্ধ্যায় পূর্ণিমার আলো ছিল। আমি গাছটার নিচে বসে অপেক্ষা করছিলাম। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। গাছটা ছায়া চারপাশে ছড়িয়ে ছিল আর বাতাসের পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপছিল। হঠাৎ করে আমার মনে হলো আমি তো একা নই, ঘটনাটা কি? তারপর দাদু কি হলো বলো না, আমার না ভয় লাগছে দাদু।
দাদু ভাই মুচকে একটা হাসি দিয়ে বলল, ভয় পেও না, বলছিস না। আমি শুনতে পেলাম কারো পায়ের আওয়াজ হচ্ছে। পেছন ফিরে তাকিয়ে দেখি অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার শরীরের ভঙ্গি এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার শির দাঁড়াতে ঠান্ডা হয়ে গেল। আমি স্থির দাঁড়িয়েছিলাম। তুমি কি দৌড়ে পালোনি দাদু? দাদু ভাই বলল, পালানোর ইচ্ছা ছিল, কিন্তু আমার পা যেন একেবারে জমে গিয়েছিল। সে ছায়া মূর্তি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার গলার স্বর ছিল খুবই অদ্ভুত। সে আমার নাম ধরে ডাকতে লাগলো। দাদু তুমি কি করলে তখন? আমরা সবাই যেন একসাথে জিজ্ঞেস করলাম। আমি মনে মনে অনেক দোয়া কালাম পড়তে শুরু করলাম। হঠাৎ করে সে ছায়া মূর্তিটা গাছটার ভেতরে কোথায় যেন মিটে গেল। তারপর দৌড়ে রীতিমতো বাড়িতে চলে এলাম। কিন্তু সেই রাতের ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করলাম। গাছটির ছায়া একটা বেঁকে ঝুলন্ত অবস্থায় দেখলাম। তার চুলগুলো মাটিতে লুটিয়ে পড়েছিল, আর তার চোখগুলো আমাকে চেয়ে দেখছিল একেবারে। আমার গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। দাদু বললেন, গল্প কিন্তু এখানে শেষ নয়। এরপর থেকে আমি যখনই গাছটার পাশ দিয়ে যেতাম মনে হতো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। একদিন আমি সাহস করে গ্রামের এক বয়স্ক তান্ত্রিকের কাছে গেলাম। এই কথাটা তান্ত্রিকের কাছে বলতে হয়েছিল, কারণ আমার কাছে মনে হচ্ছিল এই বেটার কোন একটা রহস্য আছে। তিনি আমাকে বললেন, সেই বট গাছের নিচে বহু বছর আগে একটা মেয়েকে জমায়ে করে একেবারে খুন করে দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল, এবং সে মেয়েটা অতৃপ্ত হয়ে গেছিল, এবং সে মেয়েটার আত্মা এখনো মুক্তি পায়নি। আমরা তখন বললাম, তান্ত্রিক কি কিছু করেছিলেন এরপর? তিনি বলেছিলেন যে গাছের নিচে একটা বিশেষ মন্ত্র বা পূজা করতে হবে। পূজার পরে সে আত্মাকে মুক্তি পাবে। আমরা গ্রামের কিছু লোকজন মিলে সে কাজটি করেছিলাম। গাছটি তখন থেকে মোটামুটি শান্ত হয়ে গেছিল, কিন্তু আমার না বড় হয় কি জানো, সে মেয়েটি মনে হয় আজও ওরাও ঘুরে বেড়াচ্ছে। কেননা আমি সেবারে গিয়েছিলাম এই গাছের আশেপাশে ঘুরতে। মনে হলো গাছের উপর থেকে কেউ যেন উকি মেরে আমাকে দেখছে। দুটো চোখ, আমি জানি না এই আদৌ কি সেটা চোখ ছিল নাকি অন্য কিছু, আমি লক্ষ্য করেছিলাম দুটো লাল লাল চোখ উকি মেরে আমাকে দেখছে। গল্পটা শেষ হওয়ার পর আমরা সবাই যেন চুপচাপ হয়ে গেলাম। ঘরের বাতাস মুহূর্তে যেন ঠান্ডা হয়ে গেল। দাদুর মুখে এমন গল্প শুনে আমরা এতটাই ভীত সন্তুষ্ট হয়ে গেছিলাম যে সেদিন রাতে কেউ একা একা শোয়ার সাহসও পেলাম না। এই ছিল জেফরি ভাই ভৌতিক দুনিয়ায় পাঠানো আমার প্রথম ঘটনা। আমি নয়ন শিকদার বলছিলাম। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে এরকম মিজান দাদুর ঘটনা আমি আরো পাঠাবো ভৌতিক দুনিয়ায়। ইনশাআল্লাহ দারুণ দারুণ সব ঘটনায় ভরে যাবে ভৌতিক দুনিয়া। আমি নয়ন শিকদার বলছিলাম বরিশাল থেকে। ইনশাআল্লাহ কাল আরেকটি ঘটনা পাঠিয়ে দেব মিজান দাদুর। যদি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনারা আপনাদের মতো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন জেফরি ভাই। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় নয়ন শিকদার ভাই, হোয়াট এ স্টোরি। অ্যান্ড মিজান দাদুর ভাইয়ের মিজান দাদুর ঘটনা কিন্তু অনেক বেশি জোস, মজা লাগছে। তো স্টোরি টেলিংটা অনেক বেশি জোস ছিল। বিশেষ করে মনে হচ্ছিল যেন চোখের সামনে সবকিছু ঘটছে। দারুণ দারুণ, এক কথায় তো মনে হচ্ছে ও বেশি জোস কিছু একটা পেয়ে গেছে মনে হচ্ছে, এবং মনে হচ্ছে ভৌতিক দুনিয়া মনে হয় দারুণ কিছু একটা পেয়ে গেছে। অ্যান্ড আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দিস ইজ অ্যানাদার লেভেলের সুপার বিউটিফুল স্টোরি টেলিং। ওয়াও, awesome, one word, just awesome. Thank you very much. And আমি আশা করছি যে শুধু আমার কাছে নয় সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে স্টোরি, বিকজ স্টোরিটাই অনেক বেশি জোস ম্যান, বেশি জোস, অনেক সুন্দর ছিল। And I believe যে আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট কিন্তু প্রতিবারের মতো সার্থক হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। অ্যান্ড ভাইয়া আপনাকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আপনি মিজান দাদুর ঘটনা আরো বেশি পাঠাবেন। আপনার মিজান দাদুর ঘটনা আরো ফ্যান হয়ে গেলাম বলা যেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আই বিলিভ যে সবার কাছে ঘটনা ভালো লেগেছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ঘটনা ভালো লাগলে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই আমি ডেফিনেটলি করবো। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার কথা হবে ডেফিনেটলি। আগামীকালে আমি আপনাদের কমেন্টসগুলো ডেফিনেটলি পড়ে শোনাবো।
অ্যান্ড নয়ন ভাই, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থেকে পরবর্তী ঘটনায় চলে গেলাম। থ্যাংক ইউ সো মাচ নয়ন ভাই, আপনি দ্রুত নেক্সট স্টোরিটা লিখে ফেলুন। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসুর ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর তালেই আছেন, এবং আমার বিশ্বাস ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ এবং শ্রোতা ভাই এবং বোনেরা সবাই অনেক ভালো আছেন। আমার নাম তিশা খন্দকার। যদি গল্পটি ভালো লাগে তবে শেয়ার করবেন, আর লিখায় কোনো ভুল ত্রুটি হলে গল্পটি অবশ্যই আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে পড়ে শোনাবেন। আর জসুর ভাই, একটা কথা না বললেই নয়, আমি আপনার অনেক বড় ফ্যান। আমি অনেক অনেক বেশি ভাগ্যবতী যে আপনাকে ঘটনা লিখে পাঠাতে পারছি। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। শুরু করছি আমার লেখা প্রথম গল্প। ঢাকার ব্যস্ত এক এলাকায় বাস করেন রাইসা, তার স্বামী তৌফিক এবং তাদের 10 বছর বয়সী ছেলে আরমান। রাইসার স্বামী চাকরির কারণে বেশিরভাগ সময় বাইরে থাকেন। বাড়ির কাজকর্ম এবং ছেলেকে দেখাশোনার জন্য রাইসা একজন কাজের মেয়ে খুঁজছিলেন। অবশেষে তিনি একজন পরিচিত মানুষের মাধ্যমে শিলা নামের একটা মেয়েকে খুঁজে পান। শিলা দেখতে খুব সাধারণ একটা মেয়ে, বয়স হবে 15-16 বছর। গ্রামের বাড়ি থেকে এসেছে, চেহারায় সরলতার অনেক ছাপ রয়েছে, তবে তার চোখ দুটো কিছুটা অস্বাভাবিক, খুবই গভীর এবং কেমন যেন চোখের ভেতরে তাকালে অদ্ভুত এক শীতল অনুভূতি খেলে যায়, কেমন যেন ভয় ভয় লাগে। শিলাকে দেখে রাইসা প্রথমে কিছুটা অস্বস্তি বোধ অনুভব করলেও কাজের চাপের কারণে অতটা গুরুত্ব দেননি। শিলা কাজ করার প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। মেয়েটি খুবই তৎপর এবং পরিচ্ছন্নভাবে কাজ করে। রাইসা মনে মনে খুশি হন, এমন একটা কাজের মেয়ে পেয়েছে। কিন্তু অল্প কিছুদিনের মধ্যে তিনি লক্ষ্য করতে শুরু করলেন বাড়ির পরিবেশ কেমন যেন ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু করেছে। প্রথমত একটা অদ্ভুত সমস্যা দেখা দিল। প্রথমে আরমানের ঘুমের মধ্যে সমস্যা দেখা দিল। রাতের বেলা সে হঠাৎ চিৎকার করে উঠে বলল কেউ তাকে গলা টিপে ধরেছে। তৌফিক কয়েকবার বাড়ি ফিরে অভিযোগ করেছেন, ঘরে প্রবেশ করে তিনি যেন কেমন যেন চারিপাশটা একটা অদ্ভুত গোমট বাঁধা, চারিদিকটা কেমন যেন গরম গরম ফিল করেন এবং ভারী ভারী অনুভব হয়। রাইসা নিজে অনুভব করেন বাড়ির বাতাসটা কেমন যেন ভারী হয়ে উঠেছে। এক রাতে আরমান প্রচন্ড জ্বরে পড়ল। ডাক্তার ডাকতে গিয়ে তৌফিক দেরি করে ফেলল। সেই রাতে শিলা নিজে থেকেই আরমানের মাথায় পানি ঢালতে শুরু করলো। সে বলতে থাকলো এই জ্বর এমনিতে চলে যাবে, ডাক্তার দেখার দরকার নেই। অবাক করার ব্যাপার হলো কয়েক ঘন্টার মধ্যেই আরমান পুরোপুরি সুস্থ হয়ে যায়। রাইসা এই ঘটনাটা দেখে বেশ কিছুটা অবাক হলেও বিষয়টা তেমন একটা গুরুত্ব দেননি। তিনি ভেবেছিলেন শিলা হয়তোবা গ্রামের কোনো ওষুধ বা টোটকা জানেন। কিন্তু এরপর থেকে শিলার আচরণে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। রাতে বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির বিভিন্ন কোণ থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যেত। কখনো কখনো ফিসফিসানি, কখনো ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ। একদিন গভীর রাতে রাইসা শিলার ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি শুনতে পান শিলা কারো সঙ্গে কথা বলছে, কিন্তু ঘরে কেউ নেই। দরজাটা খুলে দেখলেন শিলা অন্ধকারের দিকে তাকিয়ে কিছুটা বলছে। রাইসা প্রশ্ন করলেন তুমি কাকে বলছো? শিলা কোনো উত্তর দিল না। সে শুধু তার অস্বাভাবিক গভীর চোখে রাইসার দিকে তাকিয়ে থাকে। এরপর বাড়ির লোকজনের উপরে অদ্ভুত প্রভাব পড়তে থাকে। তৌফিক তার কাজকর্মে মনোযোগ দিতে পারছে না, আরমান স্কুলেও যেতে পারছে না এবং চাইছেও না। এমনকি রাইসাও ক্রমাগত অসুস্থ বোধ করতে শুরু করলেন। একদিন সকালে রাইসা আবিষ্কার করলেন যে বাড়ির প্রতিটা আয়নায় অদ্ভুত সব আঁকিবুকি করা। এক পরিচিত আলেমকে ডেকে আনা হলো। তিনি বাড়ি দেখে বলে দিলেন এই বাড়িতে কোনো অপশক্তি বা জিনের উপস্থিতি আছে এবং এই মেয়েটি শিলা এর কেন্দ্রে রয়েছে। আলেমের কথা শুনে রাইসা শিলাকে তার গ্রামে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু শিলা বা সেই কাজের মেয়েটি জানালো যে সে কোথাও যাবে না, সে নাকি এই বাড়িতে থাকবে। এরপর থেকে বাড়ির পরিস্থিতি বেশ ভয়ঙ্কর হয়ে উঠল।
শিলা যেন পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিতে শুরু করলো। রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে একা একা হেঁটে বেড়াতে থাকলো। তাদের আচরণও অদ্ভুত হয়ে গেল। তৌফিক হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। আরমান অকারণে চিৎকার করা শুরু করলো। কেমন যেন বাড়ির ভেতরে পাগলামি শুরু হয়ে গেল। একদিন প্রতিবেশীরা লক্ষ্য করলেন বাড়ি থেকে কোনো শব্দ আসছে না এবং অদ্ভুতভাবে বাড়ি থেকে একটা পচা গলা বা পচা দুর্গন্ধ আসছে। বেশ কয়েকদিন তারা এই ব্যাপারটা লক্ষ্য করলেন। এরপর তারা পুলিশকে খবর দিল। পুলিশ এসে দেখলো বাড়ির প্রতিটি সদস্য ফ্যানের সাথে ঝুলছে। সবাই আত্মহত্যা করছে একসাথে। ঘরের দেয়ালে অদ্ভুত কিছু লেখা আছে, যেখানে লেখা আছে, আমরা এসেছি, আমরা এখানেই থাকবো। শিলাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সে কোথায় গেল তা কেউ জানে না। তবে প্রতিবেশীরা এরপর থেকে মাঝে মধ্যে রাতে বাড়িটির জানালার সামনে একটা মেয়ের ছায়া দেখতে পান। তারা বলেন ছায়াটি শিলার মতো দেখতে, মানে সেই কাজের মেয়েটার মতো দেখতে। বাড়িটি এখন পরিত্যক্ত, কেউ আর সেখানে কাছাকাছিও যায় না। স্থানীয় লোকজনরা বলে যে বাড়িটিতে নাকি কেউ প্রবেশ করলে আর জীবিত বের হতে পারে না। এরপর বেশ কয়েকটা বছর কেটে যায়। প্রায় 3 থেকে 4 বছর পরে বাড়িটি কিনে নেয় এক ধনী পরিবার। যেহেতু বাড়িটি অনেক কম দামে বিক্রি হয়েছিল, তাই খুব দ্রুতই কিনে ফেলেন সেই ধনী পরিবারটা। তাদের সাথে কাজ করতে আসে এক নতুন কাজের মেয়ে। তার নামও অদ্ভুতভাবে একই, শিলা। অবাক করা বিষয় হলো নতুন পরিবারের সদস্যরা প্রথম থেকে শিলাকে দেখে অস্বস্তি বোধ করতে থাকলো। একদিন রাতের বেলা বাড়ির ছোট মেয়েটা একটা চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে। সে জানালো যে শিলা রাতে তার ঘরে এসে বলেছে, তোমাদের সবাইকে নিয়ে আমি আবারও নতুন খেলা শুরু করব। পরের দিন সকালে পরিবারের বাবা মা শিলার পরিচয় জানার চেষ্টা করলেন। তারা স্থানীয় থানায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলেন শিলা নামের একটা মেয়ে বছর খানেক আগে এই বাড়িতে কাজ করত এবং সে কোনোদিন গ্রামের বাড়িতে ফিরে যায়নি। যতবারই শিলাকে প্রশ্ন করা হয় সে শুধু খিলখিল করে হাসে। তার গভীর শীতল চোখের দিকে তাকালে কেউ আর কিছুই যেন বলতে পারে না। নতুন পরিবার ধীরে ধীরে এই ঘটনার পুনরাবৃত্তির শিকার হতে শুরু করে। এই বাড়িটি যেন এক অদ্ভুত অপশক্তির চক্রাকারে ভেসে যাচ্ছে, যার কেন্দ্রবিন্দু একটা কাজের মেয়ে শিলা। তাকে কেউ আটকাতে পারবে কিনা তা আজও এক ভয়াবহ রহস্য। এই ছিল জেফরি ভাই ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তবে পড়ে শোনাবেন। আমার লেখা আরো বড় গল্প লিখে পাঠাবো। এমন সব রহস্য রোমাঞ্চকর অনেক গল্প আমার লেখা আছে আমার ডায়েরিতে। এক করে প্রতিটা গল্প লিখে পাঠাবো এই গল্পটি শেয়ার হলে। আমি তিশা খন্দকার বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় আপু। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিউটিফুল স্টোরি। অ্যান্ড স্টোরিটা অনেক খুব মজার ছিল আমি বলবো একই সাথে। অ্যান্ড মনে হচ্ছিল যেন সব কিছু চোখের সামনে করছে। খুবই ইউনিক একটা স্টোরি। সবচেয়ে বড় কথা কি জানেন, স্টোরিটা একদমই ইউনিক স্টাইলের একটা স্টোরি ছিল। অ্যান্ড পারফেক্টলি হোয়াট উই কল দ্য পারফেক্ট স্টোরি টেলিং ছিল। অসম্ভব রকম এনজয় করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। এবং আমি আমি যেটা বলতে চাই যে আই হোপ আপনাদের সবাই এনজয় করেছেন স্টোরিটা, বিকজ স্টোরিটা অনেক বেশি ভালো ছিল। এরকম স্টোরি আপনাদের কাছ থেকে সবসময় চাই যেটা শুনে সবাই এনজয় করবে এবং ইন্টারেস্টিং। আই নিড স্টোরি অফ স্ট্রং স্টোরি চাই আপনাদের কাছ থেকে। এরকমই ইন্টারেস্টিং স্ট্রং স্টোরি চাই। সত্যি অনেক ভালো ছিল স্টোরি এবং আপনাদের পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। অ্যান্ড তিশা আপু, কনগ্রাচুলেশনস, আপনার স্টোরি কিন্তু শেয়ার হয়ে গেছে। আপনি পরবর্তী ঘটনাটা একটু দ্রুত পাঠিয়ে দেবেন, ইনশাআল্লাহ আপনার পরবর্তী ঘটনাও শেয়ার করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি সহ ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ ভালো আছেন। আমি নাজমুল ইসলাম। আজ আমি আমার জীবনের এক অদ্ভুত ঘটনা শেয়ার করতে চলেছি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন।
একদিন ইন্টারনেটের অন্ধকার কোণায় হঠাৎ করে ভুলবশত প্রবেশ করেছিলাম। আমি শুনেছিলাম ডার্ক ওয়েব নিয়ে নানা রকম ভৌতিক এবং ভয়ঙ্কর গল্প, যা ইউটিউবে অনেক বেশি প্রচলিত ছিল। ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে অনেক রকমের ওয়েবসাইট এবং একই সাথে ডার্ক ওয়েবের ঠিকানা পেয়েছিলাম। কৌতূহলের বশে আমি সেখানে কি আছে তা জানতেও চেয়েছিলাম। কয়েকটা সতর্কতাবাণী উপেক্ষা করে আমি ডার্ক ওয়েব ব্রাউজার ডাউনলোড করে ব্রাউজ করতে শুরু করলাম। আমি একটা ফোরামে ঢুকে পড়লাম, যেখানে বিক্রি হচ্ছিল অদ্ভুত মিস্ট্রি বক্স। বক্সগুলোর বর্ণনা ছিল খুবই চমকপ্রদ এবং বেশ রহস্যময়। কেউ কেউ বলছিল তারা বক্স করে অমূল্য বিষয় পেয়েছে, অমূল্য বস্তু পেয়েছে। কেউ কেউ বলেছে কোটি টাকা পেয়েছে। কেউ আবার বলেছে তাদের জীবনের ভয়ঙ্কর অভিশাপ নাকি নেমে এসেছে। তবে আমার কৌতূহল এতটাই বেড়ে গিয়েছিল যে আমি একটা বক্স অর্ডার করার সিদ্ধান্ত নিলাম। বক্সের দাম বেশি ছিল না, আমি টাকাটা পাঠিয়ে দিলাম। ঠিকানা দেওয়ার সময় আমি একটু দ্বিধায় পড়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার বাসার ঠিকানা দিয়ে দিলাম। কয়েকদিন পরে একটা পুরনো থুরিময় বাক্স আমার দরজার সামনে পৌঁছালো। বাক্সটির গায়ে কোনো লেবেল ছিল না, শুধু একটা কালো রঙের অদ্ভুত প্রতীক আঁকা ছিল। আমি বাক্সটি ঘরে নিয়ে এলাম। ঘরটিতে একটা গোধূলির আলো পড়ছিল, আর মনে হচ্ছিল বেশ উদ্ভট এবং উত্তেজনা পরিপূর্ণ কিছু একটা নিয়ে এসেছি। বাক্সটি খোলার আগে আমি একবার ভাবলাম আদৌ কি এটা খোলা ঠিক হবে নাকি অন্য কিছু, কিন্তু কৌতূহল আমাকে যেন আর বসে থাকতে দিল না। সে মিস্ট্রি বক্সটা খুলতেই প্রথমেই একটা ছোট্ট কাঠের বোতল দেখতে পেলাম। বোতলটির মুখ ছিল খুবই বিকৃত, যেন কেউ ইচ্ছাকৃত ভাবে এটিকে ভয়ঙ্কর ভাবে দেখানোর জন্য বানিয়েছে। বোতলটি ছাড়াও বাক্সে ছিল একটা পুরনো ডায়েরি, যার প্রতিটা পৃষ্ঠা ছিল মলিন এবং রক্তের দাগে ভরা। ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, এই বাক্সটি খুলে তুমি যে অভিশাপকে ডেকে এনেছ তা তোমার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। সাবধান, কারণ এই মিস্ট্রি বক্স তোমার জন্য অভিশাপ মুক্ত নয়। তুমি ভয়ঙ্কর এক জিনিস অর্ডার করেছ। এতটুকু পড়ার পর আমার কেমন যেন ভয় ভয় লাগতে শুরু করলো, কিন্তু তখনই না কেমন যেন একটা সাসপেন্স অনুভব করছিলাম। মনে হচ্ছিল চারিদিকে একটা বোটকাল দুর্গন্ধ ভেসে আসছে। আমি চারপাশে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। ডায়েরির পরবর্তী পাতাগুলো পড়া শুরু করলাম। তাতে লেখা ছিল নানা ধরনের ভয়ঙ্কর ঘটনার বিবরণ, এবং কিছু কিছু জায়গায় একটা মার্ডারের একটা বিষয় ছিল, বা কিভাবে মার্ডার করতে হয় সেই বিষয়ে অনেক কিছু লেখা ছিল, যা শুনে বা যা পড়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। প্রতিটা ঘটনার শেষে উল্লেখ ছিল যারা এই বাক্সটি খুলেছে তাদের জীবন অভিশপ্ত হয়েছে। পড়তে পড়তে আমি অনুভব করলাম চারপাশে কেমন যেন ঘোলাটে হয়ে আসছে। বক্সের ভেতরে আরো একটা জিনিস ছিল, একটা পুরনো পেন্ডেন্ট। পেন্ডেন্টটি দেখতে সাধারণ ছিল না, এর উপরে খোদাই করা ছিল সেই কালো প্রতীক যা বাক্সের গায়ে ছিল। পেন্ডেন্টটি হাতে নিতে আমার শরীর শিরশির করে উঠল। পরে কয়েকদিন আমার জীবনে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করলো। প্রথমে সামান্য ব্যাপার মনে হলো, ক্রমেই তা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করলো। রাতে আমার ঘরে কেউ যেন হাঁটা চলা করছে এমনটা দেখতে পেতাম। আমার অদ্ভুত অদ্ভুত শব্দ পেতাম। বাতিগুলো হঠাৎ করে নিভে যেত। একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল এবং দেখলাম পুতুলটি আমার বিছানার পাশে রাখা আছে, অথচ আমি স্পষ্ট মনে করতে পারি এটি বাক্সের ভিতরে ছিল। এক রাতে আমি স্বপ্ন দেখলাম এক বৃদ্ধা, যার চোখ ছিল রক্তের মতো টকটকে লাল, আমাকে বলছে, তুই যে অভিশাপ ডেকে এনেছিস তা থেকে কোনো মুক্তি নেই। ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের চারপাশের পেরেন্টগুলো মৃদু আলো ছড়াচ্ছে। এই ঘটনাগুলোর ফলে আমার মানসিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করলো। আমি ডার্ক ওয়েবের সেই ফোরামে গিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ফোরামটি বন্ধ হয়ে গিয়েছিল। কোনোভাবে আমি অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে পাচ্ছিলাম না। একদিন আমি একজন তান্ত্রিকের কথা শুনলাম, যিনি অভিশাপ কাটানোর চেষ্টা করেন। তার কাছে গিয়ে সবকিছু খুলে বললাম। তান্ত্রিক আমার হাতে পেন্ডেন্ট দিয়ে পরীক্ষা করা শুরু করলেন এবং বললেন,
এটি এক ভয়ঙ্কর শক্তির বাহক। এবং তিনি বললেন, শোনো শোনো, তো ওই যে ভুল করেছো না, তার শাস্তি কিন্তু তোমাকে পেতে হবে, এটা কিন্তু ভয়াবহ। তিনি আমাকে কিছু মন্ত্র শিখিয়ে দিলেন, তাবিজ দিলেন, আর বললেন পেন্ডেন্টটি একটা নির্জন জায়গায় নিয়ে যেতে এবং সেটা পুড়িয়ে ফেলতে, কেননা নিজের ভিতরে একটা অপশক্তি লুকায়িত আছে। আমি তাই করলাম। গভীর জঙ্গলে গিয়ে সেটি পোড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আগুন লাগাতেই অদ্ভুত আওয়াজ বের হতে শুরু করলো, যেন পেন্ডেন্ট থেকে হাজার হাজার মানুষ কান্না করছে। সেই রাতে ঘরে ফিরে আসার পর আমি আবারও বৃদ্ধা মহিলার উপস্থিতি অনুভব করতে শুরু করলাম। এবার তিনি বলে উঠলেন, তুমি যা করেছ তা শেষ করা অসম্ভব। এরপর থেকে আমার জীবন অভিশপ্ত হয়ে যাওয়া শুরু করলো। আজ এই গল্প বলতে বলতে আমি জানি যে আমার অভিশাপ থেকে এখনো মুক্তি নেই। আমি শুধু অপেক্ষা করছি কখন সেই বৃদ্ধা মহিলার হাত থেকে আমি চিরতরে অন্ধকারে তলিয়ে যাব। তবে গল্প কিন্তু এখানে শেষ নয়। পেন্ডেন্টটি পোড়ানোর কয়েকদিন পরে আমি অনুভব করলাম যে আমার চারপাশের কিছু পরিবর্তন হওয়া শুরু করেছে। ঘরের দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন দেখা দিতে শুরু করলো, যেন কেউ সেখানে হাতের ছাপ রেখেছে। রাতে ঘুমানোর সময় অদ্ভুত ফিসফিসানির আওয়াজ শুনতাম। একদিন আমি গভীর রাতে জেগে উঠলাম এবং দেখলাম পুতুলটি আমার ঘরের কোণায় দাঁড়িয়ে আছে। এরপর থেকে আমার শরীরে অদ্ভুত দাগ দেখা দিতে শুরু করলো, যেন কেউ আমার ত্বকে আঁচড় কেটেছে। আমি আর তান্ত্রিকের কাছে গিয়ে সাহায্য ছিলাম। তিনি বললেন, শোনো শোনো শোনো, তুমি ভুল জায়গায় আগুন দিয়েছ। যে জায়গাটিতে অভিশপ্ত ছিল না, তোমার শাস্তি কিন্তু অবিসম্ভাবী, বুঝতে পেরেছ? আমি নিরুপায় হয়ে সিদ্ধান্ত নিলাম পেন্টিংটি অবশিষ্টাংশ এবং মাংসটি একসঙ্গে পুড়িয়ে ফেলবো। গভীর রাতে জঙ্গলে আর গভীরে গিয়ে পোড়ানোর প্রস্তুতি নিলাম। কিন্তু যখনই আগুন ধরালাম, বাতাস থেমে গেল। গাছের ঝুলে থাকা পাতাগুলো যেন থমকে গেল। আগুনের ভেতর থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো। সেটি বলল, তোমার মুক্তি চাইলে তোমার আত্মাকে উৎসর্গ করতে হবে। আমি যেন আতঙ্কিত হয়ে পেছনে সরে গেলাম, কিন্তু আমার পা যেন আটকে গেল মাটিতে। সে ছায়া মূর্তি আমাকে স্পর্শ করতে আমি অনুভব করলাম আমার শরীর যেন ক্রমেই শক্তিহীন হয়ে পড়েছে। আমার চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে গেল। পরদিন সকালে স্থানীয় মানুষেরা আমাকে জঙ্গলের মাটিতে অচেতন অবস্থায় খুঁজে পেল। আমার স্মৃতি অস্পষ্ট হয়ে গেছে, তবে এখনো মাঝ রাতে ঘুমের মধ্যে সে ছায়া মূর্তি, সেই ফিসফিসানির শব্দটা আমি পাই। আমি জানি এটা তো কেবল শুরু। অভিশাপ আমাকে চিরতরে গ্রাস করতে এসেছে। আমি জানি না এর পরে কি হবে, কিন্তু জেফরি ভাই, এভাবে আমার জীবন চলছে। সবসময় একটা ভয়, একটা ভীতি নিয়ে আমাকে জীবন কাটাতে হচ্ছে। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি সত্য মিথ্যা যাচাই না করে পড়ে শোনার খুশি হব। আশা করছি আপনি পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, আমি নাজমুল বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় নাজমুল ভাই, and thank you very much for your beautiful story. I hope আপনাদের সবার কাছে স্টোরিটা ভালো লেগেছে, and ভালো লাগলে মূলত কষ্টটা সার্থক হয়ে যাবে। আই বিলিভ যে আপনারা যে ঘটনাগুলো পাঠান সত্যি মনোমুগ্ধকর হয়, এবং আমি সবসময় দেখেছি দারুণ দারুণ সব স্টোরি পাঠান, এবং ভৌতিক দুনিয়া ইদানিং এত ইউনিক সব স্টোরি আসছে না, বেশি ভালো লাগে, অদ্ভুত সুন্দর লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রিয় ভাই। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম, এবং আমাদের প্রিয় নাজমুল ভাই, আপনার পরবর্তী ঘটনাটা ডেফিনেটলি এই ধরনের ইউনিক স্টাইলের স্টোরি দরকার। অনেকদিন পরে একটা অদ্ভুত ঘটনা শুনলে ভালো লাগতো। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি আর দেরি করবো না, আমরা চলে যাবো পরবর্তী ঘটনায়। আশা করছি ফিরোজ ভাইয়ের ঘটনা সবসময় দারুণ হয়, আজকেও দারুণ হবে। চলে যাই ফিরোজ ভাইয়ের ঘটনায়। গল্পটি আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জেফরি ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম ফিরোজ খান। যদি গল্পটি ভালো লাগে তাহলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। শুরু করছি আজকের গল্প।
অদ্ভুত ধরনের প্রাচীন জিনিস সংগ্রহের একটা নেশা আছে অমরের। যখন ওর কাকার আফ্রিকা যাবার কথা শুনলো অমর আনন্দে নেচে উঠল। কাকা মনতোষ দেব এক বিলিতি কোম্পানিতে কাজ করেন, প্রায় তাকে বিদেশে যেতে হয়, আর যখনই ফেরেন অমরের জন্য কিছু না কিছু জিনিস নিয়ে আসেন। সুতরাং এবারও যে কিছুটা নিয়ে আসবে তা অমরের নিঃসন্দেহে ছিল। এবারও তাই হলো, এবং মনতোষ বাবু অমরের একটা সামনে লম্বা বাক্স রেখে বললেন, করো। অমর তাড়াতাড়ি প্যাকেটটা খুলে বাক্সটা ঢাকনা খুলে চমকে উঠল। একটা পুতুল, আফ্রিকানদের মতো সাজ দেখতেও, কিন্তু কেমন যেন বিভৎস। অমর ভালো করে লক্ষ্য করলো বিভৎস হচ্ছে পুতুলটার চোখ দুটো, কি নৃশংস দৃষ্টি। অমর একটু দমে গেল। কাকা তার জন্য আফ্রিকার পুতুল এনেছেন, এইটা প্রাচীন সংগ্রহের মধ্যে পড়ে না। অমরের মুখ দেখে বুঝেছেন ব্যাপারটা মনতোষ বাবু। মনতোষ বাবু বললেন, তুমি মনে করেছো এটা তোমাকে শুধু সাজে রাখবার জন্য দিয়েছি, তাই না? অমর একটু মন মরা হয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি দারুণ কিছু আনবে। মনতোষ বাবু একটু হেসে বললেন, অমর, তোমার কিউরিয়াসিটি যতটা দুর্লভ সংগ্রহ আছে তার মধ্যে জানবে এটাও কিন্তু কম মূল্যবান নয়, বুঝতে পারছো? বরং বলতে পারি এই ধরনের সাংঘাতিক বস্তু তোমার সংগ্রহে এখন যেমন নেই, পরেও কোনোদিন থাকবে কিনা সন্দেহ আছে। রীতিমতো ভাবনায় পড়ে গেল অমর। কি এমন জিনিস কাকা এনেছেন, তার মধ্যে কি এমন জিনিস থাকতে পারে যা কাকাকে রীতিমতো উত্তেজিত করেছে? অমর নড়ে চড়ে বসলো আর বলল, আমাকে বলো না কাকা, কি ব্যাপার? আমি তো দেখেছি এটা শুধুমাত্র পুতুল। মনতোষ বাবু একটা সিগারেট ধরিয়ে অমরকে বললেন, শোনো অমর, আমি তোমাকে সবকিছু করে বলবো, যাতে সব জানা থাকলে তুমি এই পুতুলটাকে সাধারণ রাখতে পারবে। এইটা দেখতে সাধারণ হলেও সাংঘাতিক, কিন্তু আফ্রিকানরা এটা বলে ভুডু ডল, অতি বহু প্রচলিত একটা পদ্ধতি যা ওরা শত্রুবধ করে, বুঝতে পারছ? অমর ছোট্ট করে একটা হাসলো আর বলল, কাকা, পুতুল দিয়ে সত্যি সত্যি কোনো শত্রুকে বধ করা যায় না। গম্ভীর হয়ে বললেন মনতোষ বাবু, তবে শোনো, এই পুতুলটা ও দেশের যারা প্রথমে বংশবোধ করে, তারপর কোন শত্রুর ব্যবহার করা জিনিস বা ওর নখ অথবা চুল কেটে লাগিয়ে দেওয়া হয় এদের গায়ে, বুঝতে পেরেছ? তারপরে এই পুতুল হয়ে ওঠে জীবন্ত এক মরণতোষ। যদি শত্রুকে বধ করার প্রয়োজন হয় তাহলে যেভাবে বন্ধ করা হবে পুতুলটাকে শক্তি ঠিক সেভাবে মরবে। মানে? অমর যেন অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে মানে তুমি যদি ওই গলাটা ছুরি দিয়ে কেটে দাও তাহলে তবে 1000 মাইল দূরে থাকলেও সেই শত্রুর গলা কেটে পড়ে যাবে, বুঝতে পেরেছ? অথবা তুমি যদি ওর পেট থামিয়ে দিল। অমর বলল, চুপ করো কাকা, কি বিভৎস! এ কি সত্যি নাকি গল্প কথা? এমনও হতে পারে? আরে বারে বারে পারে বলে তো দুর্লভ সংগ্রহে রাখার জন্য ওকে নিয়ে এসেছি। তবে সাবধান অমর, কোনোদিন যেন ভুল করো এই সত্যি মিথ্যা যাচাই করার জন্য চেষ্টা করো না। ভুল মন্ত্র, ভুল পদ্ধতি কিন্তু উল্টো হয়ে একেবারে সবকিছু ধ্বংস করে দিতে পারে। যে শত্রু বহন করার জন্য একে ব্যবহার করেছে তারই মৃত্যু ডেকে আনবে, বুঝতে পেরেছ? না না কাকা, এইসব কেউ করে নাকি? কি সাংঘাতিক জিনিস! মনে রেখো, বলো না জানো। মনতোষ বাবু বারবার সাবধান করে দেন অমরকে। পরদিন ছিল রবিবার। অমরদের পাড়ার ক্লাবে আজ জোর মিটিং বসেছে। সামনে বিশ্বকর্মা পূজা। প্রত্যেকবার এই দিন ওরা নাটক করে, নানা রকম গান বাজনা করে। এবারও এখনো পর্যন্ত কোনো নাটক ঠিক হলো না। যে নাটক ঠিক হয় বিভিন্ন মতামত ভেস্তে যায়। মিটিং এর সবাই উত্তেজিত। মানিকের আনা এই নাটকের বই একমাত্র রজত বরবাদ করে দিল। ইন্দ্রনীল ওদের মধ্যে একটু বয়স্ক, প্রতিবারই নাটক পরিচালনা করে। একবার টিভিতে নাটকও করেছিল। এসব গন্ডগোল দেখে বলে উঠল, ইন্দ্রনীল, ভালো দিন না হলে নাটক করবো না, বুঝতে পারলি? জন্ড বলে বাংলাদেশ থেকে কি সব লেখক পাওয়া হয়ে গেল নাকি? এসব গল্প ভালো নেই, নতুন কিছু দিতে পারে না, কেমন পলিটিক্স নয় সংসারের প্যান প্যানানি। তো এতক্ষণ চুপচাপ করে বসেছিল অমর, এবার নড়ে চড়ে বসলো। বলবো একটু ইস্তত করে বলল, আমি তোমাদের নতুন ধরনের গল্প না 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 সত্যি কাহিনী শোনাতে পারবো। ইন্দ্রনীল যদি লিখতে পারে তাহলে চারিদিকে হইচই পড়ে যাবে, বুঝতে পেরেছ? ইন্দ্রনীল নড়ে চড়ে বসলো। শোনো, তার আগে যোগ বলল, ভালো থিম হলে লেখকের অভাব হবে নাকি? অমর বলতে শুরু করলো, ঠিক যেমনটা শুনেছিল কাকার কাছ থেকে ঠিক তেমন ভাবে বলল। তার কথা শেষ হবার মিনিটেক 5 পরে কেউ যেন কথাই বলতে পারলো না। স্তব্ধ হয়ে বসে রইল পুরো ক্লাবের মানুষ। নীরবতা ভাঙল ইন্দ্রনীল। টেবিল চাপড়ে বলল, এটাই এবার নাটক হবে, ফাইনাল। সবাই রাজি তো নাকি? তোমরা রাজি? এক বাক্যে চেঁচে উঠল সবাই, রাজি।
মানিক বলল, এ তো পুতুলটা তো নাটকে ব্যবহার করতে পারবো নাকি? কখনো না, ধীর প্রতিবাদ করলো অমর। তাহলে এই নাটক কিন্তু বন্ধ হয়ে যাবে। যা মন্তস্থ হয়ে বন দরকার, ওই রকম দেখতে একটা পুতুল বাজার থেকে কিনে আসবো, ঠিক আছে? যাও, মধ্যস্থ হয়ে গেলে দরকার কি, ওই রকম দেখতে একটা পুতুল বাজার থেকে কিনে আনলে হয়ে যাবে। অমর বলল, এরকম নয়, ওই ধরনের একরকম পুতুল এখানে পাওয়া যায়, বুঝতে পেরেছ? ইন্দ্রনী সবাইকে চুপ করিয়ে দিয়ে বলল, পুতুলের ব্যাপারটা পরে ভাবা যাবে, আগে গল্পটা লেখা হোক। ঠিক হলো, দিন 7 পরে গল্পটা নিয়ে বসা হবে। ঠিক 7 দিন পরে একটা ছোটখাটো ম্যানুস্ক্রিপ্ট নিয়ে হাজির হলো ইন্দ্রনীল। তার পরিচিত নাট্যকার অনিরুদ্ধ পালকে বলতে তিনি দারুণ উৎসাহিত হয়ে নাটকটা লিখে ফেলেছেন। ইন্দ্রনীল বলল, তোমরা সবাই বসো, আমি তোমাদের গল্পটা পড়ে শোনাচ্ছি। কোন জায়গায় যদি কোনো আপত্তিকর ব্যাপার স্যাপার থাকে তবে অবশ্যই জানাবে, অসুবিধা না হলে বদলে দেওয়া যাবে। শুরু হলো গল্প পড়া। এক আফ্রিকান ওঝা, তার কাজ হলো ভুডু দন্নের শত্রুকে বধ করা। এর জন্যই মোটামুটি বড় টাকা রোজগার করে সে। একদিন এক বৃদ্ধ ভদ্রলোক এলেন ওঝার কাছে, বললেন তিনি বহু টাকার সম্পত্তির মালিক, কিন্তু অপুত্র আছে। বহু দূর সম্পর্কের এক ভাইপো, তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি সেই পাবে, কিন্তু ছেলেটি খুব খারাপ হয়ে গেছে। সম্পত্তির লোভে সে খুন করতে চাইছে বৃদ্ধকে। 2 বার তিনি বেঁচে ফিরে এসেছেন, কিন্তু এভাবে তিনি কিভাবে বেঁচে থাকবেন? তাই তিনি চান ছেলেটাকে, না মৃত্যু নয়, ছেলেটা পা দুটো পঙ্গু হয়ে যায়, তাহলে অন্তত কটা দিন তিনি সুস্থভাবে বাঁচতে পারবেন। ওঝা বলল, পঙ্গু করা শক্ত, পা দুটো কেটে দিতে পারে যায়, বুঝতে পেরেছ, অথবা ভেঙে দেওয়া যায়, কিন্তু পঙ্গু করার জন্য যে মন্ত্র দরকার সে বিদ্যা কিন্তু আমার নেই। এরপর অনেক কথা কাটাকাটির পর ঠিক হলো, মোটা টাকা পেলে ওঝাটি অন্য এক বড় ওঝা দিয়ে বৃদ্ধের ইচ্ছা পূরণ করতে পারে। অন্যদিকে বৃদ্ধের সে ভাইপোটি ওই ওঝার কাছে বৃদ্ধের মৃত্যু কামনা নিয়ে এসেছে। প্রচুর লোভ দেখালো, বলল সে যদি মোটা টাকার সম্পত্তি লাভ করে তার 1/3 সে দেবে সে ওঝাকে। ওঝাটি একটা টোপ গিলে ফেলল, কিন্তু ঝামেলাটা হলো বড় ওঝাকে নিয়ে। সে ইতিমধ্যে ভদ্রলোকের কথা মতো কাজ আরম্ভ করে দিয়েছে। এই নিয়ে চলল নাটকের ওঠা নামা, আর একটু একটু করে পরিণতির দিকে এগিয়ে চলা। শেষে ক্লাইম্যাক্স দেখা গেল বৃদ্ধটি এবং তার ভাইপোটি উভয়টির প্রায় একসঙ্গে মরতে হলো। গল্প শুনে সবাই বেশ খুশি, দারুণ নতুনত্ব আছে। ঠিক হলো, ইন্দ্রনীল ওঝা হবে, অমর হবে বড় ওঝা, বৃদ্ধ হবে যোগু, আর মানিক হবে ভাইপো। প্রধান চরিত্রগুলো ভাগ হয়ে যাওয়ার পর সবকিছু যেন চরিত্রগুলোতে দেওয়া হলো অন্যদের। ঠিক হলো, পরদিন থেকেই রিহার্সাল শুরু হবে। এবার ইন্দ্রনীল অমরের দিকে তাকিয়ে বলল, তোমার পুতুলটা কিন্তু একবার কালো একটু ভালো মতো সবাই দেখুক, বুঝতে পেরেছো? একটু নিয়ে আসো, যাও তোমার পুতুলটা নিয়ে আসো, নাটকের উৎসাহ আসবে, তাহলে সবার পুতুলটা দেখার দরকার, বুঝতে পেরেছো? ঠিক ওই রকমই একটা পুতুল যে পারবে আনতে, বুঝো নাই? অমর নিম রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা রিহার্সাল, সবাই বসে আছে, দৃষ্টি তাদের টেবিলে রাখা সেই ভুডু ডলের দিকে। পুতুল যে এত বিভৎস আর জীবন্ত হতে পারে এই ধারণা কারোর ছিল না আগে। ইন্দ্রনীল বলল, এসব শুরু করা যায়। ওরা প্রস্তুত হচ্ছে, ঠিক সেই সময় আলো নিভে গেল, লোডশেডিং। ইন্দ্রনীল চেঁচিয়ে উঠলো, এই শোন, তাকের উপরে কিন্তু বোম বাঁধে আছে, ওটা জানিয়ে দে। মানিক চেঁচিয়ে বলল, যে যেখানে আছো থাকো, আমি জানাচ্ছি, দাঁড়াও। রজত পকেট থেকে টর্চ বের করে তাকের উপরে ফেলে বলল, আমি বাপু সাবধানে কিন্তু, বুঝতে পেরেছো, সবসময় পকেটে টর্চ নিয়ে ঘুরি, কলকাতা নয় যেন গ্রাম, আলো আছে আবার নেইও। কিন্তু এ কি, রজতের টর্চটা একবার জ্বলতেই যেন নিভে গেল। অবাক হয়ে গেল রজত। মাত্র কালকে সে ব্যাটারি লাগিয়েছে, ব্যাটারির কথাটা মাথায় ছিল না। তার মনে এক দারুণ ধাক্কা লেগেছে। টর্চটা জ্বালতে গিয়ে টেবিলে রাখা ভুডুর গায়ে পড়েছিল এক মুহূর্তের জন্য। তার মধ্যে সে দেখলো ভুডু ডল যেন হাসছে, সে এক বিভৎস হাসি। রজত চুপ করে রইল, কাউকে কিছু বলল না। মানিক চেঁচিয়ে উঠল, দেশলাই, আর দেশলাই দেখারে। অমর পকেটে হাত ঢুকিয়ে দেশলাইটা বার করতে গেল, কে যেন তার হাতে দুটো চেপে ধরেছে, পারল না। বিরক্ত হয়ে বলল, কে রে, হাতটা ছাড়, এখন ইয়ার্কি মারার সময় নাকি? এই নিশ্চয় রজত আমার হাত ধরেছে। রজত চেঁচিয়ে উঠল, খবরদার, আমার নাম দোষে দেবে না, ঠিক আছে? আমি তোর ওখানে আছে। মানিক ধমক দিয়ে বলল, একটা দেশলাই নেই, অথচ রাত দিন সব ফুকছে না? রজত চেঁচিয়ে উঠল আর বলে উঠলো, ঠিক আছে, আমি বাড়ি থেকে আলো জ্বেলে নিয়ে আসছি, দাঁড়াও। ঠিক সেই সময় দপ করে আলো জ্বলে উঠলো, রজতের টর্চটাও জ্বলে উঠলো, অমরের হাতটাও যেন ছেড়ে দিল,
আরম্ভে এই ধাক্কা সকলে সহজে নিতে পারল না। রাত হয়েছে ঠিক হলো, পরদিন থেকে রিহার্সাল শুরু হবে, আর রজতের উপরে ভার পড়লো এক ইমার্জেন্সি আলোর ব্যবস্থা করার, যাতে লোডশেডিং হলেও রিহার্সালের কোনো ক্ষতি হবে না। তবে অন্ধকারের পুতুলটা ভালো করে দেখা যায়নি, সুতরাং বন্ধুরা ধরেই বসলো অমরকে আর একদিনের জন্য পুতুল নিয়ে আসতে হবে। পরদিন রিহার্সালে আবার লোডশেডিং হলো, আবার সেই ঘটনা ঘটলো, এক ইমার্জেন্সি লাইট কিন্তু জ্বলল না। সকলে বেশ অবাক হয়ে গেল, চমকে গেল। টেবিলে যেখানে ভুটু ডলকে বসানো হয়েছে সেখান থেকে দুটো তীব্র নীল আলোক রশ্মি যেন ভন ভন করছে এবং ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন নীল আলোর মৃত্যুর হাতছানি। সে রাতেই রিহার্সেল আর হলো না। ঠিক হলো পরদিন আবার রিহার্সেল হবে। অমর বলল, এই শোন, এই পুতুলটা অশুভ শক্তি আছে রে, কাল আর আনছি না, বুঝলি? ইন্দ্রনীল বলল, অমর, এসব অশুভ শুভ কোনো বিশ্বাস করি না আমি। তুই কান অবশ্যই নিশ্চিত করে কষ্ট করে নিয়ে আসিস ভাই, তারপর আর কখনো বলবো না রে, ঠিক আছে? মানিকের শোবার ঘরের চেয়ারে দেখা গেল একটা ভুটু ডল। মানিকে সেদিকে তাকিয়ে বলল, ক্ষমা করো ভুটু ডল, এই লোকটা কিছুতে সামলাতে পারলুম না, নকল পুতুলটাকে সঙ্গে করে বলতে দিয়েছি। অন্ধকার হতেই কাঁধে ঝলকানিতে ব্যাগ থেকে নখ বেরিয়ে এসে আসলের জায়গাটা নিল। আসলে কাহিনীটা কতটা সত্য আমি নিজে পরীক্ষা করব, সব বজ্রকে খুঁচিয়ে আমি প্রমাণ করব আমার মিথ্যা কথা বলেছে, প্রমাণ করে দেব বিংশ শতাব্দীতে মানুষ ভুরুটা বিশ্বাস করে না, তারপরে যার জিনিস তাকে ফিরিয়ে দেব। মালিকের ঘরে সে রাতে কিছু নতুন ঘটনা ঘটল না। পরদিন পুতুলটাকে নিয়ে ক্লাবে বসিয়ে দিল তাকে। সবাই অবাক হয়ে গেল, নকল পুতুল বলে ওরা বুঝতেই পারল না। ঠিক সেই সময় অমর এলো মানিকের বদলে আসে পুতুল নিয়ে। তাকে রাগ থেকে চমকে উঠল, কোনটা আসল আর কোনটা নকল বোঝাই যায় না। অমর বলল, এই পুতুল তুই পেলি কোথায়? হ্যাঁ? হাসলো মানিক, বলল, তুই জানিস আমি ছবি আঁকি, পুতুলটাকে দেখে আমি একটা স্কেচ করে নিয়েছিলাম। আমার হুড়তাকে বানানোর পুতুল তৈরির কারখানা আছে, বুঝতে পেরেছিস? সেখানে স্কেচ করে 24 ঘন্টার মধ্যে বানিয়ে ফেললাম, বুঝতে পেরেছিস? সকলে খুব তারিফ করতে লাগলো, কিন্তু অমর কেন জানি গম্ভীর হয়ে গেল। অমরের মুখ দেখে মানিকের হাসি পেলেও হাসি যেন থামিয়ে রাখলো। একটা ব্যাপার কাল থেকে তার মনের ভিতরে কাটার মতো পিঠে রয়েছে। গতকাল লোডশেডিং হওয়ার সঙ্গে সঙ্গে সে আসল পুতুলটা ব্যাগে পড়ে ফেলেছিল। কিন্তু অবাক করার কাণ্ড, আলো নেভার সঙ্গে সঙ্গে নকল পুতুলটার চোখ একটা নীল আলো দেখা গিয়েছিল। এইটা কি করে সম্ভব হলো? তবে কি তার মতো করে কোন একটা ছেলে ভয় দেখাবার জন্য এমন করছে? মানিক ভাববার সময় পেল রিহার্সাল শুরু হয়ে গেছে। কিন্তু ঠিক সেই সময় 7টা বাজার সঙ্গে সঙ্গে আবারও অন্ধকার নেমে এলো। রজত মোমবাতি জ্বালাতে পারল না কিছুতেই। রজত তেজিয়ে বলতে লাগলো, কে আমায় ধরেছে? তার আগে একটা ঘটনা ঘটে গেল, সবাইকে স্তব্ধ করে দিল। টর্চের আলোতে কিছু একটা নীলচে আলো বেরিয়ে আসছে, দুটো পুতুলের জোড়াজুড়ি চোখ, তারপর সেই 4টে আলো ঘরময় দাপাদাপি করে বেড়াতে লাগলো এবং ইন্দ্রনীল ছুটে গিয়ে ইমার্জেন্সি আলোতে জ্বালতে লাগলো। কিছু একটা এসে গেছে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। চিৎকার করে উঠলো ইন্দ্রনীল, আর আলো জ্বলে উঠলো। আলো আসার পরেও তার মুখে কোনো আলোর শব্দ শোনা যাচ্ছে না। সকলে বড় বড় চোখ নিয়ে তাকিয়ে রইল মূর্তিটার দিকে। মানিক উত্তেজিত হয়ে ওঠে, বলে, সবাই ভয় পাচ্ছে, নানা রকম ঘটনা ঘটছে, আমি বলছি এসব মিথ্যে, এসব সব গল্প কিংবদন্তি। সবাই চুপ করে থাকে। উত্তেজিত মানিক আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে আর বলল, বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, তাহলে দেখ, এক্ষুনি প্রমাণ করে দেবো আমি ঠিকই। এই বলে মানিক নিজের মাথা থেকে দুটো চুল ছিঁড়ে পুতুল দুটির হাতে বেঁধে দিল। তারপর ইন্দ্রনীলের দিকে তাকিয়ে বলল, তুমি এটা নিয়ে যাও, এবার কিছু একটা করো ওর উপরে, তারপর বোঝা যাবে কাহিনীটা কতদূর সত্যি। অমর এক ঝটকায় পুতুলকে সরিয়ে দিয়ে উত্তেজিত হয়ে বলে উঠল, দাও বলছি, আমি সব কিছু সহ্য করবো না। আমি আমার কাকার কথা বিশ্বাস করি, কাকা কোনোদিন আমাকে মিথ্যে বলেনি। মানিক, তুমি খুলে নাও, আমি সবকিছু খুলে দেবো। ইন্দ্রনীল ধমক দিল, এই মানিক, এসব কি হচ্ছে? এসব ব্ল্যাক ম্যাজিক, বুঝলি? এসব ব্ল্যাক ম্যাজিক। মানিক এবার রীতিমতো খেপে গেল আর বলল, ও তাহলে দেখছি তুই বিশ্বাস কর এসব, বুঝলো কি? ঠিক আছে, কাপুরুষের দল, এর চেয়ে আমি কি করি দেখ, ব্ল্যাক ম্যাজিক কেমনে হোয়াইট ম্যাজিক হয়ে যায় দেখ শুধু। নিমিষের মধ্যেই মানিকের টেবিল থেকে আলিপিনটা নিয়ে ফুটিয়ে দিল পুতুলটার পায়ে। নিমিষের মধ্যেই মানিকের পা থেকে ফোটাফোটা রক্ত বেরিয়ে আসলো। চমকে উঠলো মানিক আর আলিপিনটা নিয়ে এগিয়ে চলল নকল পুতুলের দিকে। চিৎকার করে উঠল অমর, বলল, বন্ধ কর,
বন্ধ করে সব খেলা। এমন জানলে পুতুলটা আমি কোনোদিন নিয়ে আসতাম না। মানিকের আলপিন ধরা হাতটা ততক্ষণে নকল পুতুলের কপালে রীতিমতো বিঁধে গেছে। ফোটাতে গিয়েও পারল না মানিক। ততক্ষণে রজত ওকে দৌড়ে ঝাপটে ধরেছে। দুজনের মধ্যে ধস্তাধস্তি হলো। রজত চিৎকার করে উঠলো আর বলল, মানিক, মানিক, এসব কি করছিস তুই? কথা বলতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে গেল রজত। সঙ্গে সঙ্গে মানিকে ঝাঁপিয়ে পড়ে পুতুলটার উপরে মানিক রীতিমতো আলপিনটা ফুটে যায় পুতুলের বাম পায়ে, এবং মানিক তার বাম হাতে পিন ফুটানোর ব্যথা অনুভব করলো। আশ্চর্য, নকল আর আসল হঠাৎ করে কি হয়ে গেল? হ্যাঁ, হলোটা কিভাবে? মানিক বিস্ময়ের সাথে তাকালো নকল পুতুলটার দিকে। একই পরিষ্কার দেখছে সে পুতুলটার চোখের পাতা নড়ছে, কিন্তু নজর পড়লো পুতুলটার পায়ের দিকে। আবার ভীষণভাবে চমকে উঠলো মানিক। পুতুলটার পায়ে রক্তের ফোঁটা জমে রয়েছে। এইটা কি করে সম্ভব? আমার ছুটে এসে দুটো পুতুলই তুলে নিল। বলল, ঢের হয়েছে, আর না, আর না, এই দুটোকে আমি নিয়ে যাচ্ছি। মানিককে আমার একেবারে বিশ্বাস নেই। পরে কাকার সঙ্গে কথা বলে এই দুটোকে বিদায় করব। এমন সাংঘাতিক জিনিস আমার আর দরকার নেই। রজত ইন্দ্রজিৎ দুজনেই বলে উঠল, না অমর, তুই আর ইনিস না রে দুটোকে। মানিক যা বলেছে এরপর আর কিছুই না ঘটিয়ে ফেলে আবার। আর শোন, বাড়ি থেকে পুতুলের হাত থেকে মানিকের চুল টুল যা লেগে আছে না, সব ফিরে দিও, বুঝলে? অমর জোর দিয়ে বলল, সে আর বলতে হবে। পরপর ঘটনায় অমর ক্লান্তি অনুভব করছিল। ঠিক করলো পরদিন সকালে ঘুম থেকে উঠলেই পুতুলের গায়ে লাগানো মানিকের মাথার চুল খুলে নেবে। তারপর কাকার সঙ্গে এই বিষয়ে কথা বলবে। পুতুলটাকে তার আর রাখতে সাহস হলো না। অমর খাওয়া দাওয়া করে নানা বিষয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লো। ভোরবেলা মায়ের ডাকে ঘুম ভাঙলো অমরের। আরে খোকা, তুই কি বাসর ঘরের তাকের উপরে পুতুলটাকে রেখেছিলি? পুতুল কেমন যেন থতমত খেয়ে গেল অমর। ঘুম চোখ। তারপর মনে পড়ে গেল কাল রাতেও তাকের উঁচুতে পুতুল দুটো তুলে রেখেছিল। হঠাৎ একটা অজানা আশঙ্কা ওর বুকের মধ্যে কেঁপে উঠলো। উৎকণ্ঠিত হয়ে বলে উঠলো, কেন মা, কি হয়েছে? মা বললেন, দেখ না, ইঁদুর ঘরময় কি কাণ্ড করেছে। এত ইঁদুর হয়েছে, জানিয়ে একেবারে বাজে অবস্থা করেছে। এত করে বলি একটা ব্যবস্থা কর। তা না, মার কথা যেন কানে যাচ্ছে না। সে পাগলের মতো ছুটে গেল সেই বসার ঘরের দিকে। তাকের উপরে দুটো পুতুল নিচে পড়ে আছে। তার মধ্যে একটি জামা কাপড় সব কুচি কুচি করে কেটে রেখেছে ইঁদুরে। অন্যটি প্রায় অক্ষত, কিন্তু তাহলে একেবারেই অক্ষত নয়। অমরের কান মাথা তো রীতিমতো ভোঁ ভোঁ করছে, পুকুর নামা ওঠা করছে হাঁপড়ের মতো। মনে মনে ভগবানকে ডাকছে। অমর বলছে, হে ভগবান, এইটা যেন সেটাই হয়। ছুটে গেল অমর পুতুলটার দিকে। পুতুল দুটোর চোখের কাছে এনে পরীক্ষা করলো অত্যন্ত সন্তর্পণে। তারপর ভয় ভয় তার মুখটা সাদা হয়ে গেল। মানিকের মাথার চুল আটকানো, পুতুলটার পায়ের উপরে সেখানে পিন ফুটানো হয়েছিল, সেখানে রক্ত শুকিয়েছিল। ইঁদুর সেই রক্তের গন্ধে সেই জায়গাটার গভীর ক্ষত সৃষ্টি করেছে। অমর এক মুহূর্ত দেরি না করে অমর ইন্দ্রসেনকে ফোন দিল। বলল, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, এক্ষুনি মানিককে বাড়িতে যেতে হবে। তোমাদের 4 থেকে 5 মিনিটের মধ্যে তুলে নেব। ইন্দ্রনীল বলল, কি ব্যাপার অমর? অমর বলল, গুরুতর ব্যাপার, পরে বলবো নে, তোমরা তৈরি থেকো। তুমি রজতকে জানিয়ে দাও। ফোনটা কেটে দিল অমর। ইন্দ্রনীলের পাশের বাড়িতেই থাকে রজত। ইন্দ্রনীল জানলা দিয়ে রজতকে ডেকে বলল, রজত। অমরের গলা কাঁপছিল। নিশ্চয়ই ওই পুতুলের ব্যাপার। তা যদি হয় আমাদের কিন্তু এখনই মানিকের বাড়িতে যাওয়া দরকার। মানিকের বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে কান্নার শব্দটা ওরা থমকে দাঁড়ালো। তবে কি? ওরা সঙ্গে সঙ্গে দৌড়ালো দোতলার মানিকের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে ভিড়, মানিকের ঘাট থেকে অনেক লোকজন। ওরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দরজার কাছে 3 জনে। মানিকের দাদা ওদের দেখতে পেয়ে চিৎকার করে কেঁদে উঠলেন। বললেন, দেখতে যাও, দেখতে যাও তোমরা, ভাইটা আমার নৃশংস নিজেকে শেষ করে ফেলেছে, দেখে যাও। ওরা পায়ে পায়ে এগিয়ে গেল। দেখলো মানিকের প্রাণহীন দেহটা পড়ে আছে খাটের ওপরে। সারা বিছানা যেন রক্তে ভেসে গেছে। সেই জায়গাটা ইঁদুরে ক্ষত ক্ষত করে রেখেছিল, ঠিক সেই জায়গায় গভীর ক্ষত। মানিকের দাদা বললেন, দেখো কেমন করে খুঁড়ে খুঁড়ে ব্যানটাকে কেটে আত্মহত্যা করবে বলো। হ্যাঁ, কি দুঃখ ছিল ওর মনে। আত্মহত্যা করার মতো এমন কি করেছিল যে আত্মহত্যা করলো? সবাই মাথা নাড়লো। রজত বলল, কি দিয়ে এমন ক্ষতি করলো? মানিকের দাদা বললেন, আমিও আশ্চর্য হয়ে যাচ্ছি, কি এমন ছিল এমন কিছু করলো, আমি তো বুঝতে পারছি না। অমরের শরীরে খারাপ লাগছিল। এসবের কিছু জন্য দায়ী সে শুধু পুতুলটা সম্বন্ধে কিছুই না করলেও তাহলে এমন ঘটনা ঘটতো না। এত বড় একটা অপরাধে সারা জীবন তাকে বুকের মধ্যে লুকিয়ে নিয়ে বেড়াতে হবে, কেউ বলতে পারবে না, বললেও
কেউ বিশ্বাস করবে না, অথচ নিজের সে কিছুতেই ক্ষমা করতে পারছে না। প্রচন্ড একটা যন্ত্রণা অনুভব করলো বুকে, চোখের সামনে সব যেন আবছা হয়ে আসছে। সে আলো আধারে ঘরের অমর পরিষ্কার দেখলাম মানিক এসে দাঁড়িয়েছে। তাকে বলছে, আমার মৃত্যুর জন্য কে দায়ী, তুমি না আমি? অমর বিড়বিড় করে বলল, আমি 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 আমায় তুমি ক্ষমা করো ভাই। ধপ করে এই শব্দের ঘরের সবাই তাকালো ঘরের দিকে। অমর পড়ে আছে মাটিতে অজ্ঞান অবস্থায়। যশু ভাই, এই ছিল গল্পটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। আশা করি এমনই গল্প আবারও পাঠাবো। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে সবাই কমেন্ট করবেন, যশু ভাইয়ের জন্য দোয়া করবেন, যশু ভাইয়ের জন্য দারুণ দারুণ সব ঘটনা আপনাকে শোনাতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ খান বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ফিরোজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে নিয়ে আমি যতই বলবো ততই যেন কম হয়ে যাবে, সত্যি বলছি। দিস ইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং স্টোরি, সিরিয়াসলি আমি সত্যি অভিভূত হয়ে যাচ্ছি আপনার স্টোরি দেখে। আপনি এত সুন্দর সুন্দর স্টোরি কানেক্ট করছেন, নাকি সাথে আমাদের জন্য গল্প লিখে পাঠাচ্ছেন, সত্যি এক কথায় যেন অসাধারণ কিছু। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আপনার পরবর্তী ঘটনা অপেক্ষায় আছে, ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা আরো সুন্দর হবে, এটাই আমার প্রত্যাশা থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাই আমরা পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা অনেক বেশি ভালো লাগবেন। ফিরোজ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর এ বিউটিফুল স্টোরি। আশা করছি এইভাবেই দারুণ সব স্টোরি দিয়ে ভরিয়ে দেবেন। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। এটা লিখেছেন ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় জফর ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। দীর্ঘদিন পর আমি আজও একটি ঘটনা নিয়ে আসলাম। আমার নাম এসকে শাওন হাসান। আমার দেশের বাড়ি জামালপুর জেলা বংশীগঞ্জ থানা কোনো একটি এলাকায়। ঘটনাটি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি। বন্ধু যেভাবে বলেছে ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছে আমার বাবার সাথে। বাবা যেভাবে বলেছে আমি বাবার ভাষায় বলছেন আমার বাবা একদিন রাতে বাজার থেকে আসার সময় ছোট একটা নদীর পরে এবং ওই নদীতে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সেই কথা ভাবতে ভাবতে কখন যেন সে নদীর পাড়ে এসে বসেছি। সেই সময় ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা। কি যেন নদীর পাড় থেকে আমার নাম ধরে ডাকলো, বোটা কণ্ঠে বলল, ফরহাদ ফরহাদ। এই বলে 2 থেকে 3 বার ডাকলো। তারপর সে ওদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। তারপর সে ভীত কণ্ঠে বলল, কে কে আপনি? ওই পাশ থেকে কোনো আওয়াজ নেই। তারপর সে আস্তে আস্তে হাঁটতে থাকলো। অতঃপর আবারও সে ভয়ঙ্কর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? তারপর সে পেছনে তাকিয়ে দেখলো একটা বড় লোম আলো আর ভয়ঙ্কর এক অবধ দাঁড়িয়ে আছে। তারপর সে ভীত কণ্ঠে বলল, কে আপনি? তারপর অবধটি হাসতে হাসতে বলল, আমি তোর রক্ত চাই। তারপর সে অনেক ভয় পেয়ে যায়। তারপর দৌড়াতে দিতে চায়, কিন্তু কোনোভাবেই নাড়াতে চালাতে পারছিল না শরীরটা। আস্তে আস্তে অপরটা এগিয়ে আসলো। অতঃপর তাকে 2 থেকে 3 বার আছাড় মারলো। তারপর সে অজ্ঞান হয়ে পড়ে গেল। সকালে যখন জ্ঞান ফিরে আসলো, জ্ঞান ফিরে আসার পর লোকজন তাকে জিজ্ঞেস করলো রাতে কি হয়েছিল তার সাথে। তারপর সে রাতে যা হয়েছে সমস্ত ঘটনা খুলে বললো। তারপর 1 সপ্তাহ জ্বর ছিল, কিন্তু তার জ্বর কেন যেন ভালো হচ্ছিল না। তারপর তাকে অনেক ডাক্তার কবিরাজ দেখানো হলো। তারপর তার স্ত্রী বের হয়ে এসে বলল, কি হয়েছে বাবা? তারপর সে ভিক্ষুক বলল যে, আমাকে কিছু খেতে দিতে পারবি বাবা? তার স্ত্রী বলল, একটু বসেন চাচা, আমি ঘর থেকে খাবার নিয়ে আসছি। ভিক্ষুকটি খাওয়ার পর বলল, কে বিছানায় শুয়ে আছে রে? তারপর তার স্ত্রী বলল, এটা আমার স্বামী, অনেকদিন ধরে অসুস্থ হয়ে আছে। তারপর ভিক্ষুকটা বলল, তোর স্বামীর কাছে আমাকে নিয়ে যা। তারপর ভিক্ষুকটি বলল, তোর কি হয়েছে আমাকে পুরো খুলে বলতো বাবা। তারপর সে বলল সে ভয়ঙ্কর রাতের কথা। সেই কথা শুনে ভিক্ষুকটি বলল, এটা একটা ভয়ঙ্কর পিশাচের গ্রাম, বুঝতে পেরেছিস? তারপর ভিক্ষুকটি বলল, তোদের গ্রাম থেকে 1 গ্রাম পর একটা মসজিদ আছে, বয়স্ক একটা ইমাম আছে, তার কাছে যায়, সে কোনো একটা সমাধান দিতে পারবে। তারপর তার স্ত্রী মসজিদের ইমাম সাহেবকে সমস্ত ঘটনা করে বলল। ইমাম সাহেব বলল, তুই এখন তোদের বাড়ির ঠিকানা দিয়ে যা,
আমি কালকে তোদের বাড়িতে যাব। ইমাম সাহেব রাত্রে তার ছাত্র জিনকে ডাকলো। জিন সে বলল, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? তারপর হুজুর ঠিকানা দেখে বলল, ওই লোকের কি হয়েছিল একটু খুলে বলো তো। সে জিনটা চলে গেল এবং এরপর আসলো। জিন যেভাবে বলেছিল তা অনেকটা এমন ছিল। এটা একটা ভয়ঙ্কর ঘোল প্রজাতির জিন। তাকে কিভাবে ধরেছিল হুজুর জানলে আপনি অবাক হয়ে যাবেন। সে একদিন নদীর কাছে গিয়েছিল। আসার সময় সে জিন সন্তান সাপের রূপ নিয়ে খেলা করছিল। ভুলবশত পা দিয়ে লাথি মারে। তারপর সে অপরটা তাকে অনেক অনেক বেশি ভয় দেখায়, কিন্তু সে অজ্ঞান হয়ে যায়, তার জন্য বেঁচে যায়। এই হলো ঘটনা হুজুর। তারপর হুজুর সকালে তাদের বাড়িতে এসে ডাকতে থাকলো। তার স্ত্রী বের হয়ে দেখলো হুজুর এসে গেছে। তার স্ত্রী বলল, হুজুর আমার স্বামী ঘরের ভিতরে আছে, আপনি যান। তারপর হুজুর ঘরের ভিতরে ঢুকলো। তারপর মেঝেতে দুটি গোল দাগ দিল। তারপর একটাতে তার স্বামী এবং আরেকটাতে হুজুর বসলো। তারপর হুজুর রোকায়া করা শুরু করে প্রায় 2 থেকে 3 মিনিটের ভেতরে তার স্বামীর ভেতরে ভয়ঙ্কর এক অবয়ব আসতে শুরু করলো এবং বন্ধ কর এভাবেই যেন চিৎকার করছিল। তারপর হুজুর বলল, তুই ওকে কেন ধরেছিস, সত্যি করে বল। হ্যাঁ, আমারটি বলে উঠলো, আমার সন্তানকে পা দিয়ে মেরে ফেলেছে, এই জন্য তাকে ধরেছি। হুজুর বলল, সে ভুল করেছে, তাকে ছেড়ে দে। আমরটি চিৎকার করে বলল, আমি ওকে ছাড়বো না। হুজুর অনেক জোরাজুরি করলো। একটা সময় আমরটি যেতে রাজি হয়ে গেল এবং আমরটি বলল, আমাকে 10 কেজি বৃষ্টি আর একটা ছাগল দিতে হবে, তাহলেই চলে যাব। হুজুর বলল, ঠিক আছে, কোথায় দিয়ে আসতে হবে? এবং আমরটি বলল, নদীর কাছে দিয়ে আসতে হবে এবং দিয়ে আসলে আর তাকানো যাবে না পিছনে। তারপর তার কথা মতো সবকিছুই জোগাড় করে দিয়ে আসলো। তারপর আর কিছুই হয়নি। এই ছিল ঘটনা জিপসি ভাই। যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি এসকে শাওন হাসান। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম জিপসি ভাই। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পিশাচ স্টোরি। স্টোরিটা অনেক 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 সুন্দর একটা স্টোরি ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আই বিলিভ ঘটনাটা অনেক বেশি সুন্দর হবে সামনের দিকে, ইজন্ট ইট? অ্যান্ড আই বিলিভ যে শুধু আমার কাছে নয়, সবার কাছে ঘটনাটি অনেক বেশি ভালো লাগবে এবং ঘটনাটা অনেক সুন্দর একটা ঘটনা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি এরকমই দারুণ দারুণ সব ঘটনা শুনবো আপনার কাছ থেকে। বাট ওয়ান থিং মাস্ট বি, স্টোরিগুলো একটু বড় করার চেষ্টা করুন, বিকজ স্টোরিটা অনেক ছোট। আর একটু স্টোরিটা সুন্দর হতো বা বড় হলে বোধহয় ভালো লাগতো। সো দিস দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, আমি চলে যাবো আজকের এপিসোড থেকে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিকতার সাথেই থাকুন। অ্যান্ড আই বিলিভ যে দারুণ কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি 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 মাচ। আশা করছি এভাবেই দারুণ সব ঘটনা দিয়ে ভরে যাবে ভৌতিক কথা এবং ভৌতিক দুনিয়ার প্রতিটা ঘটনায় যেভাবে আপনারা পাঠাচ্ছেন সেভাবেই পাঠাতে থাকেন। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই। আপনার প্রতিটা ঘটনায় আমি ইনশাল্লাহ শেয়ার করে দেবো, কিন্তু অবশ্যই আমি যেটা বলছি আপনারা ডেফিনেটলি চেষ্টা করবেন আপনাদের তরফ থেকে সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিতে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করব না, চলে যাচ্ছি আমরা এখনকার মতো। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।